অনেক বড় তথ্য প্রমাণ চলে এসছে। এই তিলোত্তমার ফোন থেকে একটা ভিডিও ক্লিপস কিন্তু সিবিআইয়ের হাতে, যেটা ডিলিট করে দেওয়া হয়েছিল, যেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, যেখানে দেখা গেছে এই সন্দীপ ঘোষ মদ্যপ অবস্থায় পার্টিতে কিভাবে এনজয় করছে। সন্দীপ ঘোষের দুর্নীতিগুলোকে যেরকম তিলোত্তমা প্রোটেস্ট করা শুরু করে দিয়েছিল, প্রতিবাদ শুরু করে দিয়েছিল, ঠিক তেমনি তার এই নোংরামিগুলোকেও সে তার ফোনের মধ্যে সে ভিডিও ক্লিপ করে কিন্তু সে মানে সেগুলোকে দিয়ে কিন্তু সে প্রতিবাদ করে বলে কিন্তু একটা পথ ঠিক করেছিল। আর তার জন্যই কিন্তু সন্দীপ ঘোষ বুঝে ফেলেছিল যে তার বড় পথের কাটা এই তিলোত্তমা। তাই ঠান্ডা মাথায় তাকে কিন্তু পুরোপুরি পরিকল্পিতভাবে তাকে শেষ করে দেওয়া হলো। এবার তোমাদের বলি যে কি হয়েছিল না হয়েছিল সমস্তটা বলবো, তার সাথে তো তোমাদের এটাও জানাবো এই যে সন্দীপ ঘোষের কথা মতো তো পুরো পরিকল্পনা হয়েছিল, এবং ময়না তদন্তেও কি রিপোর্ট দেওয়া হবে না হবে সমস্তটাই সন্দীপ ঘোষই ঠিক করে দিয়েছিল। কিন্তু এই যে তত্ত্ব লোপাট, এই তত্ত্ব লোপাটে বড় হাত, বড় ভূমিকা রয়েছে এই অভিজ্ঞদের। এই যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যে ডিজি সেন্টার পড়েছিল না, যে এই যে অভিজ্ঞকে লাল জামা পরা, ইনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কেন তাকে বলা হয়েছিল। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর ভিডিওটা পুরো দেখবে, তাহলে সমস্ত তথ্য তোমাদের কাছে আসবে। তার সাথে সাথে বলে রাখি, এই তিলোত্তমার এতদিন যে উকিল তিলোত্তমারদের হয়ে লড়ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি এখন আর লড়বেন না। এখন নতুন একজন এই তিলোত্তমার হত্যাকাণ্ডে নতুন উকিল হচ্ছে বৃন্দা গ্রোভার। উনি এই যে নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু একদম টক্কর কিন্তু উনি দেবেন কপিল সিব্বলের সাথে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের সঙ্গে নিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো সর্বপ্রথমে আসি, এই যে সন্দীপ ঘোষ যে কত বড় প্রভাবশালী সেটা তোমরা জেনেই ফেলেছো। আর এই যে কত শয়তানি বুদ্ধি মাথায় রাখে সেটাও তোমরা এতদিনে বুঝে ফেলেছো। তো এই সন্দীপ ঘোষের কথা মতোই কিন্তু সমস্ত প্ল্যান মাফিক কিন্তু কাজ হয়েছে। এই সন্দীপ ঘোষের কথা মতোই পুলিশ কর্মী বলো, সন্দীপ ঘোষের কথা মতোই এই ময়নাতদন্তের রিপোর্ট বলো, সমস্তটা হয়েছে। কিন্তু এই যে তত্ত্ব লোপাট, এই লোপাট কে করেছে? হ্যাঁ, এই অভিজ্ঞ, যাকে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছিলেন ডিসি সেন্টার, মনে আছে তো? তো তোমাদেরকে বলে রাখি, এই যে 9 আগস্ট সকালবেলা যেই পুলিশ বিভাগের দায়িত্ব পড়েছিল এই কেসটা মানে দেখার জন্য, সেই পুলিশ বিভাগের সাথেই কিন্তু এই অভিজ্ঞকে কিন্তু ঢোকানো হয়েছিল ওই মেন স্পটে, অর্থাৎ সেমিনার রুমে, যেখানে তিলোত্তমার বডি পাওয়া যায়। সেখানে ঢোকানো হয়েছিল সমস্ত তথ্য লোপাটের জন্য। হ্যাঁ বন্ধুরা, আর যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছিল, পরবর্তীকালে জানা যায় বর্ধমানের একটা মেডিকেল হসপিটালের পিজিটি একটা স্টুডেন্ট, তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছিল। কেন, কিসের জন্য? তো এই সমস্ত তথ্য লোপাটের জন্য পুলিশ কর্মীদের সাথে তাকে কিন্তু সেই রুমে পাঠানো হয়েছে। এবার বুঝতে পারছো যে কেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছে তাকে। শুধু তাই নয়, এই 9 আগস্ট সকাল 11:30টায় সন্দীপ ঘোষ সহ অভিক দে এবং তার আরো 4 জন ডাক্তার সহ সন্দীপ ঘোষের চেম্বারে যাওয়া হয়, এবং সেখানে কিন্তু একটা পুরোপুরি একটা কি বলবো নাট্যমঞ্চ তৈরি করা হয়, সমস্ত কিছু প্ল্যান করা হয়, সমস্ত কিছু বলা হয়। সন্দীপ ঘোষ সবাই সমস্তটা বলে। এই অভিক দে প্রথমে এই হসপিটালে ঢুকে প্রথমে হোস্টেলে যায়, তারপরে ক্লাসরুমে গিয়ে সবাইকে ধমকি আসে। কারণ তোমরা শুনেছো এই অভিক দে, তারপরে হচ্ছে ওই আরেকজনের নাম ভুলে গেলাম, তারা কিন্তু থ্রেড কালচার চালাতো এই আর্জি করে। তো সেখানে দাঁড়িয়ে এই অভিক দে গিয়ে এই হোস্টেলে বলো, এই ক্লাসরুমে বলো, গিয়ে সবাইকে ধমকি আসে যে এই তিলোত্তমা যে কেসটা হয়েছে সেটা কিন্তু একটা জাস্ট সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কোনোভাবেই তাকে কিন্তু মার্ডার বা ধর্ষণ করা হয়নি। তোমরা ভালো করে কিন্তু শুনে রাখো, এটাই কিন্তু সত্যি কথা। এবং এই কথাগুলো, এই যে এই বড় বড় এই তথ্যগুলো কিন্তু দিয়েছে সেই আরজি কলের স্টুডেন্টরা সিবিআইয়ের হাতে। শুধু তাই নয়, সেই হসপিটালের সুপার, যেই সুপার সেদিনকে 9 আগস্ট এই তিলোত্তমার মা বাবাকে তিনবার, একবার নয় দুবার নয় তিনবার কল করে, প্রথমে বলা হয় অসুস্থ, দ্বিতীয়ত বলা হয় তার মেয়ের সিরিয়াস কন্ডিশন, তৃতীয়বার বলা হয় সুইসাইড। এই সুইসাইডটা
কার নির্দেশে বলা হয়? তোমাদের আমি আগেও বলেছি যে একজন সুপারের কখনোই এত বড় মানে এত বড় কি বলবো এত বড় সাহস হবে না যে কেউ সুইসাইড করেছে বা মারাটাকে সুইসাইড বলার। সেখানে কিন্তু সেই সুপার সিবিআইকে জানিয়েছে যে এই সন্দীপ ঘোষের কথা মতোই কিন্তু তিনি এই তিলোত্তমার মা বাবাকে জানিয়েছেন যে তার মেয়ে সুইসাইড করেছে। তো তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে একজন অধ্যাপক যিনি নাকি তোমাদেরকে যেটা বলেছি যে এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ কিন্তু যে 9ই আগস্ট ভোর 4:10 থেকে 6:20 অবধি কিন্তু এই আরজি করেই ছিল। উনি কিন্তু সেই রাতে বাড়িয়ে যাননি, কারণ মধ্যরাত অবধি ওনাকে বেলেঘাটার নমিতা সেবায়তনে ওনাকে সেখানে কিন্তু প্র্যাকটিস করতে দেখা যায়। ওনার কিন্তু মোবাইল লোকেশন বা মোবাইল টাওয়ার কিন্তু সেটাই বলছে। তারপরে উনি ভোরবেলা কিন্তু এই হসপিটালে আসেন, যেটা সন্দীপ ঘোষের ড্রাইভারও পর্যন্ত বলেছে। সন্দীপ ঘোষের বয়ানের সাথে সন্দীপ ঘোষের ড্রাইভারের বয়ান কিন্তু পুরোপুরি আলাদা। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ একজন অধ্যাপকের এমন কি কাজ থাকতে পারে যে ভোর 4:10 তাকে অফিস খুলে বসতে হবে? কি এমন কাজ থাকতে পারে? অভিপ্রাক্তন এটা কিন্তু অনেকটা ভাবাচ্ছে এই সিবিআইকে। শুধু তাই নয়, এই যে অভিক দে, তারা এই অভিক দে এবং তার এই কি বলে সন্দীপ ঘোষের কিছু চেলা যারা ঘনিষ্ঠ, হ্যাঁ, যখন নাকি সন্দীপ ঘোষ বুঝতে পারছিল যে এই হসপিটালে যখন বেলা বাড়তে থাকে, কারণ আমরা কিন্তু দুপুর বিকেল অবধি কিন্তু আমরা এটাই জেনেছি যে তিলোত্তমা সুইসাইড করেছে, কিন্তু যত বেলা বাড়তে থাকে এই পিজিটিদের মধ্যে, পিজিটি স্টুডেন্টের মধ্যে একে অপরের কানাঘুষো হতে থাকে যে এইটা যেটা হচ্ছে এটা তো ভালো হচ্ছে না, এটা তো অ্যাকচুয়ালি সুইসাইড নয়, এটা তো একদম প্ল্যান মাকে মার্ডার এবং রেপ। এবং তাদের একজনের কথা আরেকজনের কানে যেতে যেতে তারপরে যখন নাকি সেটা সন্দীপ ঘোষের কানে পৌঁছায়, তখন উনি বুঝতে পারেন যে এইটা একটা বড় আকার ধারণ করতে চলেছে। আর তখনই কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা এবং এই অভিক দে সবাইকে গিয়ে থ্রেট দেওয়া শুরু করে যে তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে মাইন্ডে ঢুকিয়ে নাও যে এইটা কিন্তু পুরোপুরি একটা আত্মহত্যা, কোনোভাবেই রেপ নয়। আর এই কথা যেন বাইরে লিক না হয়, যদি লিক হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু সবাইকে কিন্তু ফেল করিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, যদি কোনো মিডিয়াতেও এরকম খবর আসে বা সোশ্যাল মিডিয়াতে যে এরকম খবর আসে, তার পানিশমেন্ট তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে পেতে হবে, এরকম থ্রেট পর্যন্ত দেওয়া হয়, যেটা স্টুডেন্টদের কাছ থেকে সিবিআই কিন্তু এই তথ্যগুলো পেয়েছে। এবার বলি যে এই যে কত বড় দুর্নীতি এই আরজি করে চলছে। এবার বলবো ময়নাতদন্ত নিয়ে কথা। এই যে ময়নাতদন্ত সংক্রান্ত যে কথা, যে অপূর্ব মণ্ডলকে যে আজকে কিন্তু 4 দিন হলো সিটিওতে কিন্তু সিবিআই তলব করছেন। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই যে অপূর্ব মণ্ডলের সাথে সাথে আজকে এক ডোমকেও কিন্তু সিজিওতে কিন্তু তলব পাঠিয়েছে সিবিআই, তাকেও কিন্তু প্রশ্নবাদ করা হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে যেখানে এই অপূর্ব বিশ্বাস, যে অপূর্ব বিশ্বাসিত নামটা ওনার, মণ্ডল নয়, বিশ্বাস, এই যে অপূর্ব বিশ্বাস ডক্টর ফরেন্সিক ডক্টর বিশেষজ্ঞ, এই যে অপূর্ব বিশ্বাস, উনি প্রথমে কি বলেছিলেন যে এই যে তিলোত্তমার রক্তের নয়, একজন কাকু ওনার কাছে এসে বলেছিলেন যে যদি আজকে পোস্টমর্টম না হয় তাহলে কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেবে, কিন্তু পরবর্তীকালে উনি কিন্তু ওনার কথা পুরোপুরিভাবেই চেঞ্জ করে দিয়েছে। এখান থেকেই বোঝা যায় পারিপার্শ্বিক চাপে উনি কিন্তু ওনার কথাগুলো পুরো চেঞ্জ করে দিয়েছেন, যেখানে ডোম কিন্তু পুরোপুরি আলাদা কথা বলেছে। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই যে ময়নাতদন্ত হওয়ার সময় যখন নাকি সিবিআই এই অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসা করেছে, আপনি ডাক্তার, যে আপনি সূর্যাস্তের পরে কেন ময়নাতদন্ত করলেন, তখন কিন্তু বলেছে আমার উপরমহল থেকে চাপ আসছিল, আমাকে স্বয়ং সন্দীপ ঘোষ চাপ দিচ্ছিল যে আজকের মধ্যে করতে হবে। এবং বলা হয় যে এই যে ময়নাতদন্ত যে রুমে করা হয় সেখানে লাইট কেন কম ছিল। শুধু তাই নয়, তিলোত্তমার ময়নাতদন্ত করা হয়েছে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে ময়নাতদন্ত করতে, কিন্তু
সেই দিন আরজিকর হসপিটালে আরো 8টি বডি কিন্তু ময়নাতদন্ত করা হয়েছিল। তাদের যা সময় লেগেছে তার থেকে অনেক কম সময় লেগেছে এই তিলোত্তমার, যেখানে এরকম পেশেন্ট, এরকম একটা ডেড বডির সময় কিন্তু অনেকটা বেশি লাগে। কেন এত তাড়াতাড়ি মানে ময়নাতদন্ত? যখন জিজ্ঞাসা করা হয় অপূর্ব বিশ্বাসকে, তখন অপূর্ব বিশ্বাস বলে যে আমিও এটার প্রোটেস্ট করেছিলাম, কিন্তু আমার কথা শোনা হয়নি। কিন্তু ওই জায়গারই মানে ওই হসপিটালে যখন নাকি মানে ডোমকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু উনি বলেন যে যে ওই যে ময়নাতদন্ত হয়েছে তার মধ্যে কিন্তু অনেক অনেক নেগলিজেন্সি আছে, ওখানে কিন্তু ঠিকঠাক করে ময়নাতদন্ত করাই হয়নি, যেটা কিন্তু ওই হসপিটাল ডোমের কাছ থেকে পাওয়া গেছে সেই খবর। এবং এই ডোমকে আবার ডেকে পাঠানো হয়েছে এবং তাকে যখন বলা হয়েছে, সিবিআই যখন তাকে কোশ্চেন করা হয়েছে যে যখন নাকি ময়নাতদন্ত করা হয়েছে তখন আপনারা কি ওই রুমেই ছিলেন, তখন যাকে ডেকে পাঠা হয়েছে সেই ডোম বলেছে না আমি ছিলাম না, কারণ আমি তখন লেখালেখির কাজ করছিলাম। এবং তখন জিজ্ঞাসা করা যে আর তারা কে কে ছিল, ডোম বলেছে আমার তেমন একটা জানা আমার নেই, এবং যা যা প্রশ্ন করেছে সেগুলো তো তোমরা পরে জানতেই পারবে। মানে এখানে একটা ময়নাতদন্ত করতেও এখানে কতটা গাফিলতি করা হয়েছে এই তিলোত্তমার ময়নাতদন্তে। এবং তার সাথে তোমাদের এইটাও জানি রাখি, যখন বলা হয়েছে যে তিলোত্তমার বডিটাকে কেন ফ্রিজারিং করা হয়নি, সেখানে বলা হয়েছে যে সেই দিন নাকি এই আইস রুম, যেটাকে বলে ফ্রিজার, যেখানে লাশ মানে জমা করে রাখে, সেখানে নাকি কোনো বক্স নাকি খালি ছিল না। ভাবা যায় এখানে যে কত নম্বরে যে 2 নম্বর এবং কত নম্বরে যে পরিকল্পিতভাবে সমস্ত কিছু করা হয়েছিল, এবং সেই পরিকল্পনার মধ্যে পুরোপুরি সঞ্জয় রায় যে দায়ী সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এবার বলি সেই বিশেষ তথ্য যেটা সিবিআই হাতে পড়েছে, যেটা ডিলিট করে দেওয়া হয়েছিল। তোমাদেরকে জানিয়ে রাখি, এই তিলোত্তমার মোবাইল থেকে পাওয়া গেছে সন্দীপ ঘোষের মদ্যক অবস্থায় পার্টিতে থাকা কালীন মদ্যক অবস্থায় ভিডিও ক্লিপ। এটা হয়েছে আরজিকর হসপিটালের ওটি রুমে, যেখানে বিভিন্ন সার্জারি করা হয়। সেই ওটি রুমকেও ছাড়েনি সন্দীপ ঘোষ, সেই ওটি রুমটাকেও মদ্যকশালা, পার্টির রুম কিন্তু, বা কি বলবো মহোৎসব যেটাকে বলে, সেটা কিন্তু মানে গড়ে তোলা হয়েছিল। এবং তোমাদের বলে রাখি, এই ওটি রুমে দীর্ঘদিন যাবৎ চলতো এরকম মদ্যক অবস্থায় পার্টি, এবং মাঝে মধ্যে সেই হসপিটালেরই পিজিটি স্টুডেন্টদের ডেকে পাঠানো হতো, মহিলা স্টুডেন্টদের। তারা যদি আসতে মানা করতো তাহলে পরের দিন তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করা হতো, তাদের কাছে টাকা চাওয়া হতো, তাদেরকে ভয় দেখানো হতো, তাদেরকে থ্রেট দেওয়া হতো। এরকমই একদিন এই তিলোত্তমার নাইট ডিউটি ছিল, এবং সে যখন দেখে যে এরকম ওটি রুমে এরকম মদ্যক অবস্থায় এরকম পার্টি চলছে, তখন কিন্তু সে একটা ভিডিও ক্লিপ বানিয়ে নেয়। এবং পরবর্তীকালে সেটা যখন নাকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা জানতে পারে এবং সন্দীপ ঘোষের কানে তোলে, তখন কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু বড়সড় বিপাকে পড়ে যায় যে আমার পুরো একের পর এক পর্দা ফাঁস করতে চলেছে, এবার একে এই পটের কাঁটাকে সরিয়ে দিতে হবে। তাই শান্ত মাথায় প্ল্যান করে এই তিলোত্তমাকে সরিয়ে দেওয়া হলো। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে সেদিনকে, যেদিন 9ই আগস্ট, সেদিন কিন্তু ভোরবেলায় ডেটা এন্ট্রি অফিসারকে কিন্তু সন্দীপ পার্সোনাল গাড়ি পাঠিয়ে তাকে কিন্তু নিয়ে আসা হয়। এই যে তিলোত্তমার যে ফোনটা কিন্তু কালেক্ট করা সন্দীপ ঘোষের মেন উদ্দেশ্য ছিল, এবং ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করা, যেগুলো ডিলিট করেও দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু পুনরায় আবার সিবিআই কিন্তু তাদের হাতে কিন্তু পেয়ে গেছে। একের পর এক ভিডিও ক্লিপস। এর আগের দিন একটা ভয়েস রেকর্ড যেটা পাওয়া গেছে সন্দীপ ঘোষের মোবাইল থেকে, যে মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে, যেটা তার ঘনিষ্ঠদের সাথে কথোপকথনের একটা ভয়েস রেকর্ড, যে রেকর্ডের একাংশ যেটা ভাইরাল হয়েছে। সত্যি একটা মেয়েকে সরিয়ে দিতে কত বড় একটা পরিকল্পনা। তোমাদেরকে জানি রাখি, এই যে ওটি রুমটা নিশ্চয়ই ছোট হয় না, কারণ তোমাদেরকে বলি যে একজন ডক্টরের নাম হচ্ছে ডক্টর কুন্তল মাইতি। উনি বলেছেন, উনি প্রাক্তন আরজিকরের ডক্টর ছিলেন।
তো উনি বলেছেন যে ওটি রুম কিন্তু ছোট হয় না। আর আমরাও দেখেছি যারা যারা মানে যারা সন্তান প্রসব করেছো তারা কম বেশি মানুষ সবাই ওটি রুম দেখেছে। ওটি রুমটা কিন্তু খুব একটা ছোট হয় না, বিভিন্ন যন্ত্রপাতি সেই রুমে থাকে। তো সেখানে কিন্তু ওই ডক্টর বলেছেন যে একটা ওটি রুম অনেক বড় থাকে এবং ওটি রুম এক একটা ওটি করতে করতে হয়তো সকাল থেকে রাত অবধিও ওটি হতে পারে বা মধ্যরাত্রেও কারো ওটি হয়। তো সেই ক্ষেত্রে ডাক্তারদের খিদেই পেতে পারে, তার জন্য কিন্তু তাদের খাওয়ার জায়গাও কিন্তু আলাদা থাকে, রেস্ট করার জায়গাও কিন্তু আলাদা থাকে এবং সেখানে যদি ছোটোখাটো কারো পার্টি হয় সেটাও কিন্তু কারো করতে পারে এবং বার্থডে পার্টিও কিন্তু করা যায়। কিন্তু কোনো ডক্টর, শুধু ডক্টর কেন, কেউ কিন্তু কর্মরত অবস্থায় কিন্তু কোনো নেশাগ্রস্তযুক্ত মদ্যপ কিন্তু পান করতে পারে না। এখানে যদি তিলোত্তমাকে এই কারণেই যদি হত্যা করা হয় তাহলে শুধুমাত্র ওই ভিডিও ক্লিপসের জন্য হত্যা করা হয়নি, সেখানে কিন্তু আরও অনেক কিছু কিন্তু চলছিল সেই ওটি রুমে। সেই ওটি রুমে আরও অনেক কিছু চলছিল। আর যেই জিনিসটা এই তিলোত্তমা নিজের মোবাইলে তুলেছে এবং সেটাও কিন্তু সন্দীপ ঘোষের অনেক বড় কিন্তু একটা বিপাকে একটা পড়ে গেছিল। তার জন্যই কিন্তু একে শান্ত মাথায় তার পথের কাঁটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু সেটা কি আর মানুষের মাঝে কি সে কিন্তু আর থাকলো না, সবার মাঝে কিন্তু ছড়িয়ে গেল। আজকে কতটা শয়তান, একে শয়তানের তুলনা করাও পাপ, যে কতটা নিকৃষ্ট শ্রেণীর, যে সে এই ওটি রুম বলো সে কোনো জায়গাকেই ছাড়লো না এবং সেখানকার পিজিটিদের ডেকে ডেকে তাদেরকে মানে বলা হতো যে মদ যেন বানিয়ে দিয়ে সার্ভ করা হয়। কত নোংরা কার্যের সাথে যুক্ত এই সন্দীপ ঘোষ। যত দিন যাচ্ছে তার একের পর এক এই যে নোংরা কুকীর্তির পর্দাফাঁস হচ্ছে, আরও যে কত কুকীর্তি কোথায় কোথায় করে রেখেছে সেটা একমাত্র ভগবান জানে। সে না ছেলেকে ছেড়ে দেয়, না কোনো মেয়েকে ছেড়ে দেয়, না কোনো সমকামীকে ছাড়ে, সবার সাথেই সে সম্বন্ধে লিপ্ত হতে চেয়েছে। কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে সত্যি কথা ভাবা যায় না, যে মনে হয় যে কতগুলো শকুন মলে এরকম একটা সন্দীপ ঘোষের জন্ম হতে পারে। দুর্নীতি, এই দুর্নীতির আঁকড়া হয়ে উঠেছিল এই আরজি কর, যার ভারী পড়েছিল এই তিলোত্তমা। আস্তে আস্তে আর কত কিছু পর্দা ফাঁস হবে সেটাও আমরা দেখব। তো চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।